এ কি কাণ্ড! এত তাড়াহুড়ো ছিল আপনাদের সোনালীকে নিয়ে? আপনাদের মানে বিএসএফ, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, তাদের বলছি। দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে, কিছু রোজগার করতে। কারণ গোটা দেশেই তো এরকম বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে যান। কিন্তু বাংলা বলেছিলেন, বাংলা বলাতেই নাকি তকমা জুটেছিল বাংলাদেশি। এত তাড়াহুড়ো ছিল যে কাউকে না জানিয়ে, কিছু না বুঝেই, কিছু না জেনে, কিছু না জিজ্ঞেস করে, কিছু তদন্ত না করে পাঠিয়ে দেওয়া হলো খুব দ্রুত বাংলাদেশে। অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, অন্তঃসত্ত্বা মহিলা। সোনালী বন্দ্যোপাধ্যায় হলেও বলতাম, সোনালী মুন্ডা হলেও বলতাম, কিন্তু সোনালী খাতুন অন্তঃসত্ত্বা। ঠিক 6 মাস আগে, তখন একজন মহিলার অন্তঃসত্ত্বা পরিস্থিতি কীরকম থাকে সব মায়েরাই জানেন, সব মহিলাই জানেন। ওই সময় ডাক্তাররা পরামর্শ দেন, কোনো টেনশন নেবেন না, মানসিক চাপ নেবেন না, ধীরে সুস্থে জীবনযাপন করবেন এবং ভালো মন্দ খাবেন। আমি মানলাম, পরিযায়ী শ্রমিক, গরিব পরিবার, তারা হয়তো ভালো মন্দ অন্যদের মতো খেতে পারেন না, কিন্তু যত্নে তো রাখে পরিবার অন্তঃসত্ত্বাকে। সব পরিবারই যত্নে রাখে অন্তঃসত্ত্বাকে। সে গরিব হোক, বড়লোক হোক, নিম্নবিত্ত হোক, মধ্যবিত্ত হোক। কিন্তু এই ভাইটাল 6টা মাস, সেই 6টা মাস কোথায় কাটলো সোনালী খাতুনের? একেবারে ভিন দেশে, বাংলাদেশে। যে বাংলাদেশের সঙ্গে আমাদের এই মুহূর্তে সম্পর্ক ঠান্ডা, ভালো নয়। যে বাংলাদেশে সোনালী খাতুনকে জেলে থাকতে হয়েছে, জেলে জেলে জেলে। দিল্লিতে থাকলে, এ দেশে থাকলে, কোনো অপরাধ না করলে জেলে থাকতে হতো সোনালী খাতুনকে? কোনো অপরাধ কি করেছিলেন সোনালী খাতুন? সেই অপরাধটা ধরিয়ে না দিয়ে জেল খাটতে হলো, এবং অন্য দেশের জেলে। সেখানে তিনি বলছেন, সোনালী খাতুনই বলছেন, খাবার দাবার দেওয়া হতো না ঠিক মতো। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ থেকে দিত। জেলে যে জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানি কেমন, ওই দিত, ওই খেতাম। খুব স্বাভাবিক, জেলে একটা নিয়ম কানুন মানতে হয়। সকালবেলা খাবার, দুপুরে খাবার, বিকেলে কিছু, যদি পয়সা না থাকে তাহলে নেই, রাতের খাবার, রাত মানে সন্ধেবেলার দিকে খাবার। কিন্তু সোনালীর তো জেলের যে খাবার, সেই খাবার তো খাওয়া উচিতই নয়, কারণ তার পেটে তো বাচ্চা, তিনি তো অন্তঃসত্ত্বা, গর্ভবতী। তাকে তো অনেক ভালো মন্দ, কিছুটা হলেও সবুজ ফল মূল, গ্রামের দিকে যা যা পাওয়া যায় সেগুলোই খাওয়ার কথা, কিন্তু তিনি তো সেগুলো পেলেন না। এবং তার সঙ্গে সঙ্গে মানসিক চাপ। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বাংলাদেশের আদালত, এত তাড়াহুড়ো ছিল আপনাদের যে সোনালী খাতুনকে এত তাড়াহুড়ো করে আপনারা সীমান্ত পার করে দিলেন। হাইকোর্ট নির্দেশ দিল, সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, এই 6 মাসের মধ্যে বারবার হাইকোর্ট বলেছে সোনালী খাতুনদের ফিরিয়ে আনতে হবে, বারবার সুপ্রিম কোর্ট বলেছে সোনালী খাতুনদের নিয়ে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না। এমনকি তারপরেও, সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরেও আপনাদের গড়িমসির অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্ট বলেছে গড়িমসির অভিযোগ, সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছে গড়িমসি আছে। তারপরে সুপ্রিম কোর্টে আপনারা বলেছিলেন যে দিল্লিতে ফেরানো হবে, সুপ্রিম কোর্ট সেটাতেও রাজি হয়নি। তারা বলেছিলেন না, বীরভূমে ফিরিয়ে দিন, যেখানে তার বাড়ি, অর্থাৎ সোনালী খাতুনের যে বাড়ি বীরভূমের পাইকর গ্রামে, সেখানে ফেরাতে হবে। সুতরাং ধাক্কার পর ধাক্কা, ধাক্কার পর ধাক্কা খেয়ে অবশেষে আমরা দেখলাম শুক্রবার সন্ধেবেলা তাকে ফিরিয়ে আনা হলো। তার সঙ্গে কে? তাঁরই ছেলে। কিন্তু না, বাদবাকি 4 জন, যাদেরকেও কিছু দোষী না নির্দোষ, অপরাধী না জেনে, না অপরাধ কবুল বা নিজের সাফাই দেওয়ার সুযোগ না দিয়ে যাদেরকে সীমান্ত পার করে দেওয়া হয়েছিল বাংলাদেশে, তাদেরকে ফেরানো হলো না। তার মধ্যে সুইটি রয়েছেন, সুইটির 2 সন্তান রয়েছেন এবং সোনালীর স্বামী রয়েছেন। তাদেরকে কেন ফেরানো হলো না?
তাদেরও তো মানসিক চাপ প্রচণ্ড। আবার বলছি, এত তাড়াহুড়ো ছিল সোনালী খাতুনদের নিয়ে, আপনারা তো সুযোগ দিলেন না। আপনারা তো সুযোগই দিলেন না সোনালী খাতুন ভারতীয় না বাংলাদেশি এটা প্রমাণ করার সোনালী খাতুনকে। আপনারা তো সুযোগই দিলেন না কতটা দোষী সোনালী খাতুন থেকে জানার যে সোনালী খাতুনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো কিছু না জেনে, অন্য একটা দেশে, অন্য একটা পরিবেশে, যেখানে গেলে পরে হয়তো সোনালী খাতুনের অনেক ক্ষতি হয়ে যেতে পারত। মুখ পুড়ল না। সোনালী খাতুনকে ফেরাতে বাধ্য হলো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কেন্দ্রীয় সরকার। মুখ পুড়ল না? মুখ পুড়ল না আন্তর্জাতিক মহলে যে একজন বাংলাদেশের মতো দেশ, যেখানে আমরা বারবার বাংলাদেশে যা হচ্ছে তার কড়া নিন্দা করছি, ভারতের সম্পর্কে যা বলা হচ্ছে তার নিন্দা করছি, সেই বাংলাদেশের কাছে আমাদের মুখ পুড়ল না? একজনকে নিতে বাধ্য হলাম আমরা। সুপ্রিম কোর্ট কি বলেছে? সোনালী খাতুনকে সুযোগ দেওয়া হোক, তার কাছ থেকে জানা হোক, প্রমাণ নেওয়া হোক তিনি ভারতীয় না বাংলাদেশি। কারণ এখনো পর্যন্ত যা যা পাওয়া গেছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হচ্ছে তিনি ভারতীয়। সেই ভারতীয়কে নিয়ে আসতে বাধ্য হলাম আমরা, আপনারা বাধ্য হলেন, এবং তৃণমূলের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো না। রাজ্যের শাসক দল, তাদের বিরুদ্ধে যখন বিজেপি ব্যাপক লড়াই করার আওয়াজ তুলছে, 26-এ বদলের আওয়াজ তুলছে, সেই সময় তৃণমূলের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো না। সোনালী বাঙালি, এটাই ছিল সোনালীর অপরাধ। এই বীরভূমের মেয়ে সোনালী খাতুন, বিয়ের পরে সোনালী বিবি। তার জন্য যারা বাংলাদেশের জেলে এতদিন সোনালীকে তার নারেক নাবালক পুত্র সহ পচতে বাধ্য করলো, বাঙালি প্রতিটা হিসেবের বদলা আগামী 2026-এ তো নেবেই। তার সাথে সাথে যতদিন বাঙালির অস্তিত্ব থাকবে, বাঙালি এই রাজাকারদের গদ্দারি ক্ষমা করবে না। হ্যাঁ, বিজেপি নেতারা বলছেন যে আসলে হাজার হাজার এরকম সোনালী আছেন, একজন সোনালীর জন্য এত কেন তৃণমূল বারবার চিৎকার করছে? এ ধরনের 100, 800, 8000 সোনালীদের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ রূপালী খাতুন ছড়িয়ে আছে। এরা পরিকল্পিতভাবে সোনালী খাতুনকে সামনে নিয়ে আসা হচ্ছে। কিন্তু বারবার চিৎকার করছে তৃণমূল এই কারণেই যে সংখ্যালঘু ভোট। আপনারাই তো বলেন সংখ্যালঘু তোষণের কথা বারবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে। সেই সংখ্যালঘুকেই তো আপনারা পাঠিয়ে দিলেন, সংখ্যালঘুকে পাঠিয়ে আবার ফেরাতে বাধ্য হলেন। এবার তৃণমূল তো চড়া সুর, তৃণমূলে খুব স্বাভাবিকভাবেই। এবং যেখানে সোনালী খাতুন পরিষ্কার বলছেন যে টাকা দিয়ে হোক বা আইনি লড়াইয়ে তৃণমূলের সাংসদ সামিরুল ইসলাম শুধু নন, তারা প্রশংসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে তুরুপের তাস সোনালী খাতুনকে আপনারাই করে দিলেন না তো? এটা নিয়েই তো এখন রাজনীতিতে চর্চা। কারণ সংখ্যালঘুর ভোটের ওপরে অবশ্যই নির্ভর করে এ রাজ্যের শাসন ক্ষমতায় কারা আসবে। সেখানে বিজেপি যখন এত লড়াই করার বার্তা দিচ্ছে, এত কিছু করে চলেছে, বিরোধী দলনেতা যখন হুঙ্কারের পর হুঙ্কার ছাড়ছেন, তখন এই সোনালী খাতুনের তুরুপের তাস হয়ে গেল না তৃণমূলের? এটাই সব থেকে বড় প্রশ্ন। এত তাড়াহুড়োর কি দরকার ছিল? মাত্র 6 মাসের মধ্যে ফিরিয়ে আনতে হলো 26-এর বিধানসভা নির্বাচনের আগে।